5ই বিশ্ববিদ্যালয়ের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন সময় 20 জুলাই সাভার রাজ্জাক কাঁচা বাজারে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে থেকে কথা বলছে এই মুহূর্তে। বাজারে এসে দোকান খুলে সকাল 8টার দিকে বাজারে এসে দোকান খুলে সবাই দোকান খুলছিল। আম্মু বলছিল যা দরকার, আব্বু বললো, ফোন দিল যে সবাই দোকান খুলছে, আমার অল্প কেটে মুখে আছে, আমি বিক্রি করে চলে আসবো। এটা বলে আব্বু 8টার দিকে এসে দোকান খুলছে। এরপর হচ্ছে 20 জুলাই হচ্ছে গিয়ে প্রায় 1টার একটু আগে, 1টার একটু আগে আমার ফোন হচ্ছে গিয়ে গুলির শব্দ পেয়ে আব্বুকে ফোন দেয় যে গুলির শব্দ পাইতেছি। 1টার একটু আগে, বেলা 1টা বাজার একটু আগে গোলাগুলির শব্দ পেয়ে আব্বুকে ফোন দেয় যে গোলাগুলির শব্দ পাইতেছি, তুমি বাসায় চলে আসো। আব্বু বলে আমি দোকান বন্ধ করছি, এখন হচ্ছে গিয়ে আমি বাসায় চলে আসবো, দোকান বন্ধ করছি, চলে আসবে এমন একটা অবস্থা। ওই সময় হচ্ছে মাছ বাজারের ভিতর দিয়ে অতর্কিতভাবে পুলিশ একদম গুলি করতে করতে, একদম পাখির মতো গুলি করতে করতে মাছ বাজারের ভিতর দিয়ে একদম মার্কেটের ভিতরে চলে আসে। তখন আব্বু আর ওই পাশের দোকানদারকে, 3জন দোকানদারে যে আমাদের দোকানে কিছু বরফ কলের ভিতর দিয়ে গেট লাগাইছে, যে অবস্থা অস্বাভাবিক, পুলিশ সেভাবে গুলি করতেছে, মানে একদম পাখির মতো পুলিশ গুলি করতে করতে ঢুকছে। এরপর হচ্ছে আব্বু ওখানে যে আশ্রয় নিলে পরে পুলিশ খুঁজতে করছে, এই যে আছে না, এই বরফ কলে একটা গেট ভাঙা ছিল, ওই যে জানালা, ওই ভাঙা জানলাতে যে গুলি করছে, এবং এটা পুলিশ জেনে বুঝে গুলি করছে যে দোকানদার, কারণ এটা কেউ আন্দোলনে যায় নাই, এখানে যারা ছিল সবাই দোকানদার, আর 1-2 জন কাস্টমার ছিল, এবং জেনে বুঝে দোকানদার। আব্বু তো অসুস্থ, ভাবতে পারতো না, মেরুদণ্ড হয়ে গেছিল, বেকা হয়ে আসতো। এটা দেখেছিল, তারপর আব্বুকে গুলি করছে, অসংখ্য ছিটা গুলি করছে, এবং আব্বু ওই দিনই মারা যায়। হ্যাঁ, প্রায় একদম মানে 1 মিটার দূর হবে, 1-2 মিটার দূর থেকে গুলি করছে, একদম কাছ থেকে, মানে এলোপাতারি গুলি করছে, বরফ গুলো ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এটা রাস্তা থেকে অনেক দূরে, এখানে হচ্ছে গিয়ে মার্কেটের ভিতরে পুলিশ অনধিকার প্রবেশ করতে, এটা বেআইনি সম্পদ। এই যে 2তলা যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর কিন্তু এই যে পিছনে যে 2তলা বিল্ডিং, এখানে আসছে রাস্তা থেকে কেউ দৌড়ে আসছে, সেজন্য পিছতে আসছে, এখন কেন আসছে জানি না। না আমি তো আসছিলাম, আমি আছি তোমার রাস্তা থেকে দৌড়ে আসছে, পুলিশ রাস্তা থেকে দৌড়ে আসছে, আমাকে পোলাপান থেকে গিরাইতেছে, আমাকে বাজারের পোলাপান গেছে, এখান থেকে গেলে পুলিশ দেখিয়া দৌড়ে ঢুকছে। কারণ আমরা তো দোকানদার, আমরা ব্যবসায়ী, আমরা তো আর যাই নাই, আমরা এখানে বই আসছিলাম, আমরা বসে যাওয়ার কারণে আমরা বরফ গলে ঢুকছি। ঢুকার পরে এরপরে আমরা ঢুকিয়া এই মজুদ দোকানদার ছিল দৌড়াইয়া পলাইছি, ওরা গুলি করছে হিসাবে বইরা তো ভিতরে যাই গেছে, আমরা বরফ করে ভিতরে বোয়া, তখন ওদের তো যাইতে পারে না, দরজা লাগানো, দরজা আমরা লাগাই দিছি, জ্বালানা ভাঙ্গা ছিল, জ্বালানাতে ঢুকছি। ঢুকার পরে পাড়াতে হাইরে কইতে, আমরা কইছি ভাই আমরা তো দোকানদার, আমরা তো আন্দোলন করি না, পোলাপানে দৌড়াদৌড়ি করছি, আমরা তো দৌড়াদৌড়ি করি নাই, আমরা গুলিটা করি না, আমরা দোকানদার, আর ওইসব মানে নাই। 2 জনে মানতেছে আর 2 জনে গুলি করতেছে, ওরা তাৎক্ষণিক এখানে পালাই দিচ্ছে আমাকে, কথাটা বুঝছেন, তাৎক্ষণিক 2 জন লোক মারা গেছে এই গুলিতে, আর আমি বাচ্চা আছি, আর আমাকে ইন্ন রাখছে, আমি লাইফ সাপোর্টে আসছিলাম প্রায় 7 দিন। এই হলো বিস্তারিত, এখানে বহুত ওরা পরিকল্পনাভাবে এটা করছে, এরা এই যে দূরে পোলাপান আসছে, হেলমেট পরা আছে, পরিকল্পনাভাবে এটা করছে। আর নাহলে যে পোলাপান দৌড়ে আছে, মনে করছে আমরা এনে দিচ্ছি, আমরা বলতেছি যে না আমরা যাইনি, কিন্তু পোলাপান তো আমাকে বাজারে দিই, বাইরের বাজারে না, তো এই বাজার ডাককে তো করছে আমরা বিএমপির মার্কেট, আমাকে মালিক বিএমপি করে, আমরা দোকানদার বিএমপি করি, আমরা সবাই বিএমপি করি। ওইটা আরো 17 তারিখে আর পরিচালনা করছে যারা আমি লিখ করে, ওখানকার আশেপাশে যত নেতাগুলো ছিল সবাই পরিকল্পনা করছে এটা বিএমপির মার্কেট। আমাকে মালিকরে মারারই হুমকি দিচ্ছে, আমাকে যে মাহাজন উনি যে মারার হুমকি দিছে, উনি যদি 5 তারিখে 7 দিন এসে যদি 8-5 দিন পরে হইতো উনি বাড়িতে থাকতে পারতো না, উনি বাড়াতে থাকতে পারতো না। উনি যে অসংখ্য পোলাপানে উনি অ্যাটাক করার লোকে বহুত চেষ্টা করছে, আমাকে মারার লাগে চেষ্টা করছে এই মার্কেটের মালিক, কথাটা বুঝছেন নাই? এই মনে অবস্থা করছে এই মার্কেটে ছাড়া লাগিয়া 1 কোটি টাকা না দিলে মার্কেট আইতে পারবে না, কিন্তু যদি 1 কোটি টাকা দেয় উনি মার্কেটে আইতে পারবে না, উনি মারি ফেলে। এই মার্কেটে ছাতা লাগে এত বিরক্ত করে, মনে করেন এই প্রতি দোকানতে 100 টাকা 200 টাকা যেরকম ছাতা লাগবে, ছাতা না হলে এরা দোকানদারি করতে পারবে না, এরকম বিরক্ত করছে।
আমরা এটার থেকে মুক্তি চাই আর কি, তো ভবিষ্যতে যেরকম না হয়। হ্যাঁ হ্যাঁ ফারুকের wife। হ্যাঁ। আমার বাইক না যার কোনো খুব বেশি অসুস্থ, পা কেটে মালাই দিছি, আর পা নষ্ট। মারা গেল ওই দিনই 20 তারিখে না উনি মারা গেছে 21 তারিখে মারা গেছে। সে গুলি ঘটনা 21 তারিখে মারা গেছে। একই ঘটনা আমার বাইক না পাও, চারের সামনে পেয়েছে মেরে দিছে আমার পাও বাইক না, আমার আপন বাইক না, আমার দোকানে কাজ করতে পারে, পাও দুটোটা বাড়তে গেলে উনি এখনো মেডিকেলে প্রায় 6 লক্ষ টাকা গেছে। যে মেডিকেলে তার নাম কি? আমার বাইকের নাম হলো আমতার, আর আমার নাম হলো হেলা। এটা হলো যে এদের দুজনের মোবাইল নাম্বারটা না পেতেন আমি তো কথা বলি কাজ শেষ করবো একটা কাগজে মোবাইল নাম্বারটা ভাই এই যে গুলি করছে আমার এই জায়গায় আরেকটা নাম্বার এই জায়গায় কি আপনার নাম্বারটা দেবেন? আমার সার্জারি করছি না এটা আমার ওনার নাম কি মারা গেছে? হ্যাঁ ফারুক মোবাইল নাম্বারটা বলেন দিই ওনার 01912 তারপরে এই যে কেন করছি 4597 এটা করছে পায় 29 ফারুক বারুয়াই এটা ওনার স্ত্রী কাছে ফারুক হ্যাঁ স্ত্রী নাম্বার হ্যাঁ এটা হলো আমার বাইকটা পায় সবাই একটু চুপ করে বাইকটা তো একবার আমি চলে তো 15 বছর বয়স ভবন ভাই আমার মা এখন আমাকে কিছু বলতে দেন। সবাই চুপ করেন, কথা বলবেন সবাই না না কোনো কথা বলার পাই নাই। আজকে আমরা আসছি কাঁচাবাজার ব্যবসায়ী এই সমিতি এই জায়গায় যেখানে আজকে এই কুরবান শেখ এবং ফারুক হোসেন আপনার মাধ্যমে কেমন দেখা কিনে আসুন আনোয়ার আমার এই সাইডে একটু ক্লিয়ার করে বাতাসটা আসতে পারে বা অনেক গরম কি করো চাপে দাও বাতাসটা আসতে দাও উপস্থিত এই আজকে আমরা এখানে এসেছি যে আমরা এখানে এসেছি আপনারা সবাই জানেন যে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে সারা বাংলাদেশে শত শত ছাত্র মারা গেছে, হত্যা করা হয়েছে এবং আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সিঙ্গেল উপজেলা হিসেবে সবচেয়ে বেশি ছাত্র এবং জনতা মারা গেছে এই সাভারে। এখন পর্যন্ত সরকারি বেসরকারি তথ্যগুলো এখনো সব তালিকা আমাদের কাছে নাই। 70 থেকে 80 জনের লোক এই 5 তারিখেই মারা গেছে। তার আগেও কিন্তু চলমান আন্দোলনে আরও 10-15-20 জন মারা যেতে পারে। আমরা তালিকা আস্তে আস্তে চূড়ান্ত করছি। আজকে সেরকম দুজন যারা মারা গেছেন তাদের পরিবারের সাথে কথা বলতে আমরা একজন আসছি। কুরবান শেখ তার ছেলে এখানে আছেন, ফারুক হোসেন তার স্ত্রী এখানে আছেন। যে জীবন চলে গেছে সেই জীবন ফিরে আসবে না। সান্ত্বনা দিয়ে সেই পরিবারকে আমরা কিছুই করতে পারবো না। আমরা তাদের নিহত ব্যক্তির জন্য আমরা দোয়া করবো সবাই। আমরা বিশ্বাস করি তারা শহীদ মর্যাদা পেয়েছে, তারা ইনশাল্লাহ বেহেশতে যাবেন কিংবা চলে গেছেন। আমরা চাই যে 71 সালে যেমন যুদ্ধ হয়েছিল, 30 লক্ষ জীবন গেছে আমাদের মুক্তিযোদ্ধাদের,
2 লক্ষ মা বোনের যে স্বাধীনতা, একটি জাতীয় পতাকা, একটি নতুন দেশ, নতুন সংবিধান পেলাম। অনেকদিন 15-16 বছর কিন্তু আমাদের মনে হয়েছে যে আমরা মনে হয় এই দেশ স্বাধীন না, এটা মনে করে অন্য কোনো দেশে এটা অঙ্গরাজ্য। আমরা কথা বলতে পারি না, এলাকায় আসতে পারি না, নির্বাচনে কেউ ভোট দিতে পারে না, ভোটের কোনো প্রয়োজন নাই, এর নাম গণতন্ত্র না। নতুন এক গণতন্ত্র আমরা 15 বছরে দেখছি, যেটা যারা আওয়ামী লীগ করে না তাদেরকে নির্যাতনের গণতন্ত্র, যে সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করে না তাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা নিয়ে তাদেরকে একদম অসহনীয় অবর্ণনীয় একটা অবস্থার মধ্যে 15-16 বছর সময় আমরা জীবন কাটিয়েছি, যেখানে 80 থেকে 90 লোক তাদের বিরুদ্ধে, এই 10% লোক তাদেরকে নির্যাতন করেছে সারা বাংলাদেশে। 15 বছর আন্দোলন করে আমরা যেটা করতে পারি নাই, আচ্ছা বৈষম্যমূলক কোটা আন্দোলনে সেই তরুণ ছাত্ররা নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন করে গণতন্ত্রকে আমাদের ছিনিয়ে এনেছে, নতুন করে আমার স্বাধীনতার স্বাদ নতুন করে উপভোগ করছি। তাদের যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনো অসুস্থ আছেন বাড়িতে হাসপাতালে, তারা সুস্থ হয়ে শীঘ্রই বাসায় ফিরে স্বাভাবিক কাজকর্মের শিক্ষক হিসেবে ফিরে যাবেন, এটাই আমরা প্রত্যাশা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের পরিবারের প্রতি আমি শান্তি যে আপনারা যে বীরের মর্যাদার মতো শহীদ হলেন। 71 সালে যারা মারা গেছেন সেই মুক্তিযোদ্ধাদের কিন্তু নানা রকম সুযোগ সুবিধা, এবং তাদের মারা গেলে তাদেরকে সরকারিভাবেও কিন্তু সম্মাননা দেওয়া হচ্ছে। সেখানে ইমাম সাহেব যান, সেখানে প্যারেড হয়, তাদেরকে দাফন করা হয় সরকারিভাবে। আমরা সেইগুলো কি নিয়মকরণ হবে জানি না, সরকারিভাবে কিছু করবে, কিন্তু যারা স্থানীয়ভাবে, আমি সাভারের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান নেতা হিসেবে বিএনপি, আমি যেটা চাই এই পরিবারের পাশে আমি আপনি আমরা সবাই থাকবো। তাদেরকে আমরা কোথাও তাদের নাম, কোনো রাস্তার মোড়, কোনো রাস্তা, কোনো প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের লাইব্রেরি, কোনো ভবনের নাম দেওয়া যায় কিনা এগুলো আমরা চিন্তা করছি। আর এই পরিবারগুলো যেন একটু স্বাচ্ছন্দ্য নিয়ে আমাদের সহযোগিতায় একটু দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে, সেইটার ব্যাপারে আমাদের একটা ন্যাক নজর থাকবে। আমি ইতিমধ্যে কথা বলেছি এই কোরবান শেখের সন্তানের সাথে, আমি তাদের বলেছি তা একটা পড়াশোনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানে তার একটা 1 বছরের কোর্স বাকি আছে, এটা খরচ আমি বিয়ার করব, এবং তার বোন একটা ফার্স্ট ইয়ারের পরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেখানে একটা খরচ বেশি। শোনেন, আমরা সবাই সহযোগিতা করে কোনো কলেজে খরচ নেই, পড়াশোনা খরচ আবার কি, আমরা সবাই আছি। আমি তখন আমার নেতা কর্মীর কাছে সাথে দেবো, দায়িত্ব কিন্তু আমার। আপনাদের অন্যদের কাছে যেতে হবে না, তাদের নাম্বার নিয়ে গেছি, তাদের সাথে বাকিটা বাসায় বসে ওই কোরবান শেখের যে মেয়ের দায়িত্ব, সে যেন মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনার জন্য যা করো, আমি ডাক্তার সালাউদ্দিন আপনাদের সবার সামনে ঘোষণা দিলাম, এই এলাকার সরকার হিসেবে এটা মাসে মাসে আমি পাবো। এবং আজকে যেহেতু চলে আসছি, সে মুরগি ব্যবসা করতো, ব্যবসা করে হয় কি যে একটা ক্যাপিটাল থাকে, ক্যাপিটাল একটু বাড়লে, ব্যবসাটা একটু বড় হলে তার কিন্তু সোর্স অফ ইনকামটাও বেড়ে যায়। যে আমার সাধ্য অনুযায়ী আমরা ওইভাবে প্রস্তুত ছিলাম না, আমি আজকে কিছু টাকা আর্থিক অনুদান তাকে নগদ দিয়ে যাচ্ছি এই কোরবান শেখকে, এবং ফারুক শেখকেও আমরা দিয়ে যাবো। আপনাদের এটি আপাতত চলেন, এবং আপনাদের জন্য আর কি আমরা করতে পারি এটা আমরা চিন্তা আমরা করছি। যে জীবন চলে গেছে সেটা আমরা আসতে পারবো না, এই ক্ষতি সারা জীবনের ক্ষতি। যার বাবা গেছে সে জানে, যার স্বামী গেছে সে জানে যে আমি কি হারিয়েছি। সে সারা জীবনের জন্য বাবা স্বামী একটা গার্জেনের মতো, একটা গার্জেন চলে গেলে, আমার বাবা যখন 90 সালে মারা যায় তখন আমার বয়স কিন্তু 29 বছর, তখন আমার জানি আমরা হয়তো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ছিলাম, কিন্তু গার্জেন চলে গেলে সেটার যে একটা ধকল সেটা আমি বুঝি। সেই কষ্টের কথা আপনার যার কষ্ট, যার পরিবারের কষ্ট সে ভালো বুঝে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সহ বিএনপি নেতৃত্ব সহ এটা রাজ্যে পাই। ওনার উপর তো আজকে যদি এই সরকার টিকে যেত, ওনার মনে হয় লাশ পড়ে থাকতো, তাহলে ওনার যেখান থেকে পলে অন্যদিকে চলে যেতে হয়। যিনি কষ্ট করে এটা করেছেন উনি এনে করতে পারবেন না। আমার ব্যবসা আমি চালাতে পারবো না, তাদের মাসে মাসে চাঁদা দিতে হবে। এই চাঁদাবাজি সরকার হবে না। যা করেছে আজকে আল্লাহ বিচার করেছে। আমরা যখন পলায় থাকতাম আমরা আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই জালিম সরকারকে দিবা না। আল্লাহ কিন্তু সময় মতো তাকে তুলে নিয়ে গেছে, তা হয়তো জীবন গেছে, কিন্তু যে বেজ্জতি হয়ে সে পালিয়ে গেল তার ক্ষমতার দাপট। গোটা বিদ্রোহ আন্দোলনে চেয়েছিল একটা যৌক্তিক ফয়সালা, উনি অহংকার নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আল্লাহ কিন্তু তাকে দেখিয়ে দিল যে তোর ক্ষমতা কিছু না, ক্ষমতা হলো আমার। যাকে ইচ্ছে তাকে রাজা বানায়, যাকে ইচ্ছে তাকে ফকির বানায়। আল্লাহ
এই বিধান যেন আমরা মানি এবং আমরা যারা রাজনীতি করি আমাদের শিক্ষা হলো যারা বাড়াবাড়ি করবে, যারা দুর্ভোগ মানুষের কষ্ট দিবে এবং চাঁদা নিয়ে যারা নেতাগিরি করবে তাদের যে একসময় পড়ে যেতে হবে, এটা যেন আমরা সবাই মনে রাখি। মানুষের সেবা করে, মানুষকে সাথে নিয়ে জনগণের সেবা করে আমাদের কাজ করতে হবে। এর বাইরে আমরা অন্য কিছু করতে পারবো না। আরেকটা কথা আমি দিনের সাথে বলি, আমরা এখানে আসছি, আমরা সবাইকে জানি না। আমাদেরকে যারা এনেছে, যারা মারা গেছে, তাদের জন্য কিছু আর্থিক সাহায্য নিয়ে আমরা আসছি। আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপারেশন হয়েছেন, তাদের ব্যাপারটা আমরা পরে করবো, কেন আমরা আজকে এই মুহূর্তে এটা প্রস্তুত না। আমার এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আরও কোনো কথা শুনে পরে শিখবো। আমি যে দুজনের প্রস্তুতি নিয়ে আজকে এসেছি, কুরবান শেখ যে মারা গেছেন, ফারুক শেখ, তাদের পরিবারের কাছে আমার পক্ষ থেকে যশ সম্পর্কে অনুদান আমি তাদের হাতে তুলে দিচ্ছি। একটু পরে প্রতি মাসে মাসে আমাকে খুঁজার দরকার নাই। আমি 6 মাসটা মাস করে তোমাদের এটা ব্যবস্থা করে দেবো। এটা অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে মাসে করার এটা আমার কথা বলবো। তুমি মাস্টারটিকে পড়ার জন্য তোমার দায়িত্ব আমি নিয়ে গেলাম। বেসিক খরচটা আরও কিছু লাগবে সেটা ঠিক আছে। আর তোমার আব্বা মারা গেছে, তোমার জন্য এখানে ব্যবসায়িক ক্যাপিটাল দিয়ে ভালোভাবে করতে পারো, সেই জন্য আমার 25,000 টাকা একটা অনুদান ক্যাশ করতে। আমার নাম ডাক্তার সালাউদ্দিন। আমার মোবাইল নাম্বার 017, তাহলে মুখের সময় মুখস্থ করতে হবে না, 01748191919, গ্রামীণ 48 19 19 ফারুক শেখ। আপনার জন্য একটা অনুদান, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার পাশে আছি। আপনার নির্দেশনায় যা হয়েছে আল্লাহ যে তার ছেলে, আমরা সেটাও দেখব। সব কিছু চিকিৎসা আমাদের জন্য দোয়া করেন। আমরা বলেন আপনাদের আমাদের বড় ভাই নাম্বারটা নিয়ে গেছে, যারা মারা গেছে তাদের কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে বলেন। আপনার মাকে আসতে দেখেন, দেশ স্বাধীন হিসেবে আমিও কিছু বলতে পারতেছি, আপনি আসতে পারতেছেন, কিন্তু আমরা এলাকায় আসতে পারতেন না। আপনার যেহেতু আল্লাহ মনে করেন উনি থাকতে পারবেন, নিবেদিত পান ভাই আপনাদের পক্ষ থেকে তার মেয়ে আছে, তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। সবার মধ্যে আমাদের সম্মানিত এসেছেন, যারা এই স্বাধীনতাটা আমাদের এনে দিয়েছে, তাদের যারা আহত ছিল তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তো আমরা চাই যে সুন্দর একটা সুশীল বাংলাদেশ, আমরা যেখানে নিজেরা ব্যবসা বাণিজ্য ঠিকঠাকভাবে করতে পারবো, নিজের স্বতন্ত্রতা নিয়ে কথা বলতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করি যে মামা আমাদের সবসময় সাথে থাকবেন, উনি আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সুন্দর বাংলাদেশ আমাদের হাতে তুলে দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ, উনি আসছেন, সময় বের করছেন, আমাদের সময় দিয়েছেন এবং আমাদের দিকে উনি দৃষ্টি দিয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কথা বলেছেন।